বিচার বিভাগের জন্য আর্থিক স্বাধীনতা চেয়ে বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু জনদাবি সামনে এনে 11টি সংস্কার কমিশন তৈরি করেছে। সেখানে বিচার বিভাগের সংস্কার একটি। আজ আমরা কথা বলবো বিচার বিভাগ সংস্কার কমিশন নিয়ে এই প্রতিবেদন প্রসঙ্গে। সুপ্রিয় দর্শক, মোহনা টেলিভিশনের ডিজিটাল আয়োজনে প্রেক্ষাপটের সংস্কারে আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা কথা বলবো বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দিয়েছে সেই বেশ কিছু বিষয় নিয়ে। শুরুতে আমরা প্রশ্নে চলে যাই আপনার কাছে। আমি যদি প্রথমে আপনার কাছে একটি প্রশ্ন রাখি যে আমি যেটি বলছিলাম প্রথম দিকে যে বিচার বিভাগের জন্য আর্থিক স্বাধীনতার প্রস্তাব করেছে কমিশন, এই স্বাধীনতা কিভাবে জাতির জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, বিচার বিভাগ মানুষ যখন কোনো ধরনের অন্যায় শিকার হন, মানুষ এখনও আস্থা রাখেন বিচার বিভাগের উপরে। ধরুন আপনি কোনো ধরনের হানাহানির ঘটনা ঘটলো, যেখানে বিচার প্রত্যাশী তিনি প্রথমেই চিন্তা করেন যে আমি এখানে মামলা করব যাতে করে আমি ন্যায় বিচার পাই। অর্থাৎ মানুষ এখনও বিচার বিভাগের উপরে সেই আস্থাটা রাখতে চায়। তারা ন্যায় বিচার পরবর্তীতে পেল কি পেল না সেটার পরের হিসাব, কিন্তু প্রথমে মানুষ চিন্তা করে যে যেহেতু আমি অন্যায়ের শিকার হয়েছি, আমি কোথায় যাব। তারা প্রথমেই মামলা করে বা আদালতের দ্বারস্থ হয়। তার মানে মানুষ বিচার বিভাগের উপরে আস্থা এখনও রাখতে চায়। আপনি বলছিলেন যে আর্থিক স্বাধীনতা, কিন্তু আমরা যেটা দেখছিলাম যে এই যে আস্থা রাখার জায়গাটা, তারা কি খুব দীর্ঘদিন সেই আস্থার জায়গাটা কি তারা পূরণ হয়েছে? আমরা অনেক দিন থেকেই দেখছি না যে সেই জায়গাটা খুব বেশি পূরণ হয়েছে। মানুষ যে বিচার বিভাগের কাছ থেকে যে ধরনের প্রত্যাশা করে, সেই প্রত্যাশা কি সব ক্ষেত্রে পূরণ হয়েছে কিনা সেটা নিয়ে এক ধরনের কথা আছে, প্রশ্ন আছে, কথা আছেই। তাহলে এখন যে সংস্কার কমিশনের তারা যে সুপারিশ করলো, সেই সুপারিশের প্রথমটি হলো যে আর্থিক স্বাধীনতা। কেন বিচার বিভাগের এই আর্থিক স্বাধীনতা হলে ন্যায় বিচারের সঙ্গে সম্পর্ক কী হতে পারে? আপনি বলছিলেন যে রাষ্ট্র সেটা কীভাবে করবে, রাষ্ট্র কীভাবে এই ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে আর্থিক স্বাধীনতাকে দিয়ে। একটা বিষয় দেখুন, আমি এখনও পর্যন্ত বিচার বিভাগ তার যে ধরনের কাঠামোগত আছে, সরকারের উপরে বা রাষ্ট্রের উপরে তার এক ধরনের নির্ভরশীলতা আছে। বিচার বিভাগ নিজেই একটা কাঠামো, কিন্তু তারপরেও তার সঙ্গে সরকারের সঙ্গে তার এক ধরনের সম্পর্ক আছে। বেতন ভাতা সহ বিচারকদের বা সামগ্রিক সব কিছু মিলিয়ে বেতন ভাতা সহ অনেক কিছুতে রাষ্ট্রের উপরে বা সরকারের উপরে তার এক ধরনের নির্ভরশীলতা আছে এবং থাকতে হয়। সেই নির্ভরশীলতা যদি থাকতে হয়, তখন রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে কিংবা ক্ষমতার বাইরেও থাকে, তাদের সঙ্গে এক ধরনের তাদের মাধ্যমে ম্যানিপুলেট হওয়ার এক ধরনের সম্ভাবনা থাকে। এবং সেই সম্ভাবনা থাকার কথাটা আমরা 5 আগস্টের আগে পরে যে ঘটনাগুলো দেখছিলাম, মানুষ যেভাবে এই ধরনের বৈষম্যের বিরুদ্ধে কিংবা বিচার বিভাগকে যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করা হয়েছে, যে কারণে যেভাবে মানুষ বিচার বিভাগের প্রতি এক ধরনের অনাস্থাও তৈরি হয়ে গিয়েছিল, এই অনেক ঘটনাগুলো কিন্তু আমরা দেখছিলাম। যে কারণে মনে হয়েছে যে না, বিচার বিভাগকে এক ধরনের ম্যানিপুলেশন থেকে বের হয়ে আসা দরকার। এই আর্থিক যদি সক্ষমতা তৈরি হয়ে যায়, বিচার বিভাগ নিজেই যদি আর্থিকভাবে তার স্বাধীনতা তৈরি হয়ে যায়, তখন ওই ধরনের নির্ভরশীলতা থেকে অনেকটাই কাটিয়ে ওঠা যাবে। তখন নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়া, নিজেদের বিচারক নিয়োগ করা থেকে সার্বিক সমস্ত কার্যক্রম নিজেরাই যদি দেখভাল করতে পারে, নিজেরাই যদি বহন করতে পারে, তখন এবং মানে আপনি যেটি বলতে চাচ্ছেন যে স্বাধীন এবং নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে বিচার বিভাগ কাজ করবে। নিজস্ব স্বাধীনতা, নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে আপনার আর্থিক স্বাধীনতা জরুরি। কারণ তখন অন্যের উপরে আর যদি নির্ভরশীল না থাকি, তখন আমি যদি আমার নিজের সব কিছু সক্ষমতা তৈরি হয়ে যায়, তখন আমি অন্যের উপর যদি নির্ভরশীলতা না থাকি, তখন অন্যের হস্তক্ষেপ সহ্য করাও আমার আর প্রয়োজন হচ্ছে না। এই ধরনের দৃষ্টিকোণ থেকে যদি বিচার বিভাগ আর্থিক স্বাধীনতা নিশ্চিত হয়, তখন অবশ্যই সেক্ষেত্রে তার এক ধরনের নিজস্বতা তৈরি হবে এবং ন্যায় বিচারের ক্ষেত্রে তখন তাদের যে পদক্ষেপগুলো থাকবে, সেই পদক্ষেপগুলো তারা শক্তভাবে নিতে পারবে। জনগণের আস্থাও অনেক বেড়ে যাবে। জি, আইন বিশেষজ্ঞরা বলেছেন যে প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে অনেক সময় এবং সংবিধান সংশোধন করা প্রয়োজন। বর্তমান সরকারের পক্ষে সেই সুযোগ আছে কিনা, এটি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। অর্থাৎ যেটি বলেছে যে সময়ের দরকার,
এবং সংবিধান সংশোধন করাও প্রয়োজন, এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব কিনা? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মানে এখানে আপনি আলাদা করে বলতে পারেন, যেমন তারা যদি দীর্ঘদিন সময় পায় তাহলে তো সম্ভব হবে, কিন্তু দীর্ঘদিন সময় পাওয়ারও একটা ব্যাপার আছে, আরেকটি হচ্ছে যে করতে পারবে কিনা। হ্যাঁ, সেটাই আপনি প্রথমে বলে নিয়েছেন যে আসলে দীর্ঘদিনের যদি সময় পায় তাহলে এক জিনিস, দীর্ঘদিন সময় না পেলে আবার অন্য একটা জিনিস। এখানে আপনি দীর্ঘদিন সময় পাবে কি পাবে না সেটা মনে হচ্ছে যে এখনকার যে আলোচনা তাতে মনে হচ্ছে সময়টা ডিসেম্বর, আমরা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়টিকে সামনে এনে যদি কথা বলি, সেক্ষেত্রে সময় খুব আসলেই কম, কারণ সময় কম। তারপরেও এটা বাস্তবায়ন করতে গেলে যেমন বলছেন যে সংবিধানের সাথে সংস্কার কমিশনের সঙ্গে এটা অনেকগুলো মিল আছে, খাত আছে, যেটা দুজনেই মিলে যাচ্ছে, সমন্বয় করতে হবে। সেক্ষেত্রে দুইটা সংস্কার কমিশনের প্রতিবেদন চলে আসছে, সেগুলোকে একসঙ্গেই সমান্তরালে বাস্তবায়নের চিন্তা করতে হবে। এবং এই দুইটা সংবিধান এবং বিচার বিভাগ দুইটাই খুবই গুরুত্বপূর্ণ এবং দুইটাকে যদি গুরুত্বপূর্ণ এবং খুব আলোচিত হবে এই কারণে, দেখুন এইটা পরিবর্তন হওয়া মানে রাষ্ট্রের এক ধরনের পুরো রাষ্ট্রেরই এক ধরনের কাঠামোগত পরিবর্তন হয়ে যাবে। সংবিধান পরিবর্তন এবং বিচার বিভাগ এটা রাষ্ট্রেরই এক ধরনের ভিন্ন রূপ তৈরি হয়ে যাবে। বিচার বিভাগের এই স্বাধীনতা নিরপেক্ষতা যদি থাকে, সংস্কার কমিশন যেভাবে প্রতিবেদন জমা দিয়েছে সেই জায়গাগুলো ঠিক থাকে, তাহলে রাষ্ট্রের জনগণ, যেটি আমরা বলছি যে আস্থার জায়গা, সেই আস্থার জায়গাটা ফিরে আসবে। আপনি সেইটাকে কেন্দ্র করে যে দুর্নীতি, হত্যা, খুন, ছিনতাই, অর্থাৎ অপরাধমূলক মানে যে কাজগুলো অপরাধ আইনের চোখে, সেগুলো কমে আসবে। যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কার করে থাকে বা করে দিয়ে যান, পরের সরকার এসে কি এটি ঠিক রাখবে? আপনি কি মনে করেন? সংস্কার হয়ে যাওয়ার পরে সেটা তো দেখুন, আমরা সব সরকারকেই দেখেছি। আপনি যদি হিস্ট্রি টানেন, হিস্ট্রি তো হিসাব করলে তো আসলে সংবিধানই তো পরিবর্তন হয়ে যায়। আমরা তো আওয়ামী লীগ সরকারের আমলেও দেখেছি সংবিধানের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। যদি নতুন সরকার আসে তাদের জন্য তো সংবিধান পরিবর্তন করার সুযোগ একেবারে যে বন্ধ হয়ে যাবে তা তো না। অতীত ইতিহাস যেটা বলে সেটা জনগণের চাওয়া পাওয়াকে উপেক্ষা করে অতীত ইতিহাস যেটা বলে উপেক্ষা করা হয়েছে, করে সংবিধান পরিবর্তন করা হয়েছে। যদি নতুন সরকার আসে, আমি সেটাকে রাজনৈতিক সরকারই বলতে চাইবো, তাই না? তখনও তো আপনার সেটা সুযোগ থেকেই যাচ্ছে। সুতরাং এই সংস্কার কিন্তু সেটা সন্দেহ থেকে যাচ্ছে। হ্যাঁ, সন্দেহ থেকে যাচ্ছে, কিন্তু আমি মনে করি না, আমি সেটা এখনই সেটা ভাবতে চাচ্ছি না। যদি এই ধরনের সংস্কার যেগুলো প্রস্তাব করা হয়েছে সেই সংস্কারগুলোকে যদি আমলে নেওয়া হয়, তাহলে আসলে খুব জনবিরোধী কোনো সংস্কার তো এখানে প্রস্তাব করা হয়নি। রাজনৈতিক সরকারের জন্য সেটা কেন খুব দরকার হয়ে উঠবে যে এটাকে পরিবর্তন করার জন্য? আমরা এই যে গণঅভ্যুত্থান যেটা দেখছিলাম, সেখানে অন্যতম যে স্টেক হোল্ডার এখন রাজনৈতিক মাঠে যারা আছে, বিএনপি কিন্তু প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে কিন্তু এই আন্দোলনের এক ধরনের শরিক বলা যায়। কারণ তারা ওই সময় যে আন্দোলন তৈরি হয়েছিল ছাত্রদের মাধ্যমে, সেই আন্দোলনের একই রকম আন্দোলনে কিন্তু বিএনপি প্রায় বিগত 10 বছর থেকে একই রকম আন্দোলনে তারা কথা বলেছে। মাঠে তারা ওই দাবি নিয়েই তারা থেকেছে। অর্থাৎ দাবি কিন্তু একই, সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতন এবং যে ধরনের অনৈতিক কাজগুলো হচ্ছে সেইগুলোকে তারা চেয়েছে নিরসন হতে। এবং এই যে রাষ্ট্রকাঠামোতে যে ধরনের ক্ষত তৈরি হয়েছিল, সেই ক্ষতগুলো যদি মুছে দেওয়া যায়, সেরকম সংস্কার যদি হয়, সেরকমই হচ্ছে, তাহলে বিএনপি আসার পরেই যে একেবারে হুলস্থুল করে সেটাকে পরিবর্তন করে ফেলবে জনগণের, আপনি সেরকম কি মনে করছেন না? সেটা মনে হচ্ছে। এক্ষেত্রে আপনার কাছে আমার একটি প্রশ্ন হলো যে রাজনৈতিক যে দলটি মানে ক্ষমতায় থাকে, তাদের নিজেদের কারণে, নিজেদের প্রয়োজনে, মানে রাজনৈতিক কারণে আর কি, তারা তো তাদের ওই বিচার বিভাগের উপর তারা নিজেদের একটা প্রভাব ফেলে বা এইটিকে পরিবর্তন করার দিকে তারা যেতে পারে। এটা তো অতীত রেকর্ড দেখেছি, যেতে চাইবে। এবং এক ধরনের সংস্কার কমিশন যেভাবে তারা সংস্কার প্রস্তাব দিয়েছে, তারা তো সেসব চিন্তাও করেছে যে না, একসময় হয়তো রাজনৈতিক কাঠামোগত কারণেও যদি এই ধরনের চিন্তা করতে হয়, যদি সেই কাঠামোগুলো স্থায়ী রূপ পেয়ে যায়, তখন যদি রাজনৈতিক দল সেটাকে হস্তক্ষেপ করে, সেই জন্য তো জনগণের আবার এক ধরনের সেখানে অংশগ্রহণের সুযোগ আছে। কারণ জনগণই যে এই সমস্ত কিছুর উৎসে যে জনগণ থাকে, সেটা কিন্তু আমরা 5 আগস্ট দেখেছি। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি সেভাবে ক্ষমতার অপব্যবহার করে,
ক্ষমতা কেন্দ্রীভূত করে যদি বিচার বিভাগকে তারা হস্তক্ষেপ করে, তখন তো জনগণ সেখানে কথা বলার সেই সুযোগ তৈরি হচ্ছে, সেটাও তো আছে। সেখানে তো সংবিধান এবং এই বিচার বিভাগের যে সংস্কারের পরে যে ধরনের যে কাঠামো তৈরি হবে, সেই কাঠামোতে জনগণ নিশ্চয়ই তাদের কথা বলার জায়গাটা চূড়ান্তভাবেই সেখানে লিপিবদ্ধ থাকবে। জনগণ সেই প্রতিবাদটা জানাতে পারবে, যে প্রতিবাদের মাধ্যমে রাজনৈতিক দলগুলো যেন আবার পরবর্তীতে এই ধরনের সংস্কারকে আবার ফেলে দিতে না পারে, সেই বিষয়গুলো তো অবশ্যই সেখানে জনগণের কথা বলার জায়গা থাকবে। তখন আপনার এই প্রশ্নটা তখন হয়তো আসবে না যে রাজনৈতিক দলগুলো চাইলেই সব কিছু আর উল্টে ফেলবে, তখন জনগণ নিশ্চয়ই সেটার প্রোটেকশনে তারা দাঁড়াবে। এই কামনা দিয়েই কিন্তু সংস্কারের রূপরেখা তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু আমাদের চাওয়া যে জনগণের জন্য এই কথা বলার জায়গাটা, যেটা আগে হয়তো অতটা ছিল না, সেটা যেন এখন প্রতিষ্ঠিত হয়। এবং যেটি বলছিলেন তারা যেন কথা বলতে পারে এবং সেটি যেন অব্যাহত থাকে, সেটি যেন মানতে বাধ্য হয় বা বাধ্য করা হয়। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাই যে এই প্রতিবেদনে বলা হয়েছে, আমরা দেখেছি যে যেসব মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষীরা তাদের সরকারি দায়িত্ব ফেলে সাক্ষ্য দিতে যেতে পারে না, মানে আদালতে হাজির হতে পারে না, তাদের ক্ষেত্রে অনলাইনে সাক্ষ্য দেওয়ার একটা মানে ব্যবস্থা রাখা হয়েছে, মানে সুযোগ রয়েছে। তো এটি মানে ফৌজদারি মামলায় তদন্ত কর্মকর্তা এবং ডাক্তার সাক্ষীর সাক্ষ্য সহ শতভাগ ক্ষেত্রে অন্যান্য সরকারি কর্মচারীর সাক্ষ্য সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে অনলাইনে গ্রহণের ব্যবস্থা করতে হবে, এরকম একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবনা তো নিশ্চয়ই যুগোপযোগী, অর্থাৎ সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে আপনি কি মনে করেন কিনা? হ্যাঁ, অবশ্যই। ডিজিটালাইজড সিস্টেম কিংবা এই ধরনের সাক্ষীদের সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতাগুলো যদি দূর করা যায়, সেটা সময়ের দাবি এবং সেটা বিচার বিভাগকে তার গতি আনার ক্ষেত্রে, বিচার বিভাগের কাজে গতি আনার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আমি এখন যে সময়টা আসছে, সেই সময়টাতে ফিজিক্যালি এক ধরনের উপস্থিতি হওয়ার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, সেই প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে যে ধরনের সংস্কার প্রস্তাবগুলো করা হয়েছে, সেটা খুবই মানে যুগের চাহিদা অনুযায়ী করা হচ্ছে, মানে যুগোপযোগী, নিঃসন্দেহে যুগের চাহিদাকে মেনে সেটা করা হচ্ছে এবং সেটা খুবই জরুরি দরকার। দেখুন, এই ধরনের এই যে আমাদের বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি আরেক ধরনের জটিলতা আছে। জটিলতা কীরকম? সেটা হচ্ছে দীর্ঘসূত্রিতা বিচারের ক্ষেত্রে। ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে অনেক দীর্ঘসূত্রিতা তৈরি হয়ে যাচ্ছে, দীর্ঘদিন মামলা ঝুলে থাকছে, ডেটের পর ডেট মামলা জট হয়ে যাচ্ছে। এই সমস্ত নানা কারণগুলোকে সরিয়ে রাখতে হলে এই ধরনের যারা ডিজিটাল সিস্টেম কিংবা অনলাইন ভিত্তিক যদি কোর্ট পরিচালনা করার ক্ষেত্রে যদি সুবিধা পাওয়া যায় এবং আরো কিছু প্রস্তাবনা দেওয়ার ক্ষেত্রে যদি অনলাইন ভিত্তিক প্রস্তাবনা আনা হয়, এই যে কমিশনের যে প্রস্তাব, কিছু প্রস্তাবনা দেখছিলাম যে আমরা উপজেলা পর্যায়ে আদালত নিয়ে যাওয়া। দেখুন, সেগুলো এর সঙ্গে সেটাও রিলেভেন্ট। উপজেলায় কিছু কিছু মামলা এখন তো জেলা পর্যায়ে কোর্টগুলো হচ্ছে, যদি উপজেলা পর্যায়েও আদালত বসানো যায়, সেখানে মানে মামলা জট যেটা সেটা কমে যাবে। কারণ জেলা পর্যায়ে যে মামলাটা নিষ্পত্তি হচ্ছে, সেটি যদি অন্য একটি মামলা যদি উপজেলা পর্যায়ে নিষ্পত্তি করা যায়, তাহলে কমে গেল। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে বাণিজ্যিক আদালতের প্রস্তাব দেখছিলাম, যে বাণিজ্যিক আদালত কিছু আর্থিক অনিয়ম বা আর্থিক অনিয়মের যে মামলাগুলো আছে, সেগুলোর জন্য আলাদা একটি বাণিজ্যিক আদালত করার প্রস্তাব সুপারিশ তারা করেছে। সেটা হলে ফৌজদারি মামলাগুলোর সঙ্গে যদি এই বাণিজ্যিক আদালতে যদি বাণিজ্যিক সংশ্লিষ্ট যে মামলাগুলো আছে সেগুলোকে যদি আলাদা করে ফেলা যায়, তখন অন্যান্য মামলাগুলোর ক্ষেত্রে তখন যেহেতু সেখানে বিচারক সংখ্যা বাড়বে, অন্যান্য যে সুবিধাগুলো আছে সেগুলোও কিছুটা এখানে বিকেন্দ্রীকরণ হবে, তখন সেই ঝামেলাগুলো কমে আসবে। এবং এর সঙ্গে অনলাইন বা এই বিকেন্দ্রীকরণের চিন্তা যেগুলো প্রস্তাবগুলো করা হয়েছে, এগুলো মামলার যে কার্যক্রমে গতিশীলতা বাড়াতে খুবই কার্যকরী এবং খুবই ভালো কিছু প্রস্তাবনা এখানে আসছে আসলে। জি, উপজেলা পর্যায়ে মানে জেলা পর্যায় থেকে যদি জেলা পর্যায়ে থাকবে নিঃসন্দেহে, সেটি উপজেলা পর্যায়ে যদি নিয়ে যাওয়া এবং সেখানেও যদি যেটি বলছিলেন যে আলাদা করে, এবং সেখানেও যদি আলাদা করে এরকম মামলার নিষ্পত্তি করার জন্য যদি স্বতন্ত্র বিচার বিভাগ অর্থাৎ আলাদা করে কাঠামো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আরও সুবিধা হবে। আমি আরেকটি প্রশ্নে যেতে চাই, যেসব মামলায় মামলা জট বেশি, আমরা মামলা জট প্রসঙ্গে আসছিলাম, যেটি কথা বলছিলাম যে সেসব জেলায় জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পদ সৃষ্টি করে সেখানে সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ পর্যায়ে কর্মকর্তা নিয়োগের কথা বলেছে সংস্কার কমিশন। আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি একটা জিনিস দেখছিলাম, মামলা জট নিয়ে কথা বলছিলাম। সুপ্রিম কোর্টে প্রায় 12,000-এর মতো মামলা পেন্ডিং সুপ্রিম কোর্টে। হ্যাঁ, এই মুহূর্তে হাইকোর্টে সে সংখ্যাটা লাখের বেশি। তো
এরকম যদি নতুন কোনো মামলাও যদি না হয়, একজন আইনজীবীর সাথে কথা হচ্ছিল, নতুন কোনো মামলাও যদি এই মুহূর্তে না হয়, তাও আপনার 20 থেকে 22 বছর লাগবে পুরোপুরি মামলার সব কার্যক্রম শেষ করে ফেলতে। তো আমরা তো সেটা আশা করতে পারি না যে নতুন মামলা হবে না। দেশের সেই অবস্থা, দেশে আশা করা কি এই মুহূর্তে সম্ভব যে নতুন কোনো মামলা হবে না? সেটা আশা করার কোনো সুযোগই নেই। আমি আপনাকে শুরুতে একটা কথা বলছিলাম যে যারা বিচার প্রত্যাশী তারা এখনও কোনো না কোনোভাবে মনের অবচেতন মনেও তারা চায় যে কোনো একটা সংঘাত কিংবা দ্বন্দ্ব সংঘাতে হোক কিংবা সহিংসতার সময় হোক কিংবা যদি সে যদি নিজেকে মনে করে যে না আমি কোনো কারণে আসলে অন্যায়ের শিকার হয়েছি, তখন সে চিন্তা করে যে আমি আদালতের বারান্দায় যাব, আদালতে যাব, সেখানে আমি ন্যায় বিচার পাবো। একই সঙ্গে যারা অন্যায় করছে, আমি অন্যায় শিকার হচ্ছি, যারা অন্যায় করছে তারা কি মনে করছে যে আসলে আমি অন্যায় করলেই আমার চরম শাস্তি হবে? সেটা কি তারা ভাবছে? ভাবলে কি সেই অন্যায়টা তারা করতো? আমি একটু বুঝতে চাচ্ছি বিষয়টা। হ্যাঁ, যে অন্যায় করছে সে তো মনে হচ্ছে না আমি অন্যায় করলে হয়তো খুব বেশি কিছু হবে না, এরকম একটা মানসিকতা না থাকলে এত অন্যায় নিশ্চয়ই হওয়ার কথা না। সেটা একটা থাকে, অনেক ক্ষেত্রে রাগের বশবর্তী হয়েও যায়, সেটাও আছে। কিন্তু মানুষ মোটামুটি মাইন্ড সেট আপ যে আমি এই অন্যায় করলেই যে আমার খুব বিরাট কোনো শাস্তি হয়ে যাচ্ছে এমনটাও না। কারণ আমরা দেখেছি যে বিদ্যমান আইন আছে, সেই আইনি কাঠামো যদি সঠিকভাবে প্রতিপালন করা হয় তাহলে কিন্তু অনেক অনেক অন্যায় কমে যাওয়ার কথা ছিল। যদি যে আইন, আমি সড়কের কথা বলিনি কেন, সড়কে যে ধরনের মামলাগুলো প্রতিদিন হয়, গাড়ি দুর্ঘটনা, এই সমস্যা, সিগন্যাল ভাঙা, এই ধরনের সমস্যাগুলো যদি ঠিকঠাক মতো যদি বিচার হতো তাহলে সড়কের শৃঙ্খলা কিন্তু অনেক বেশি ফেরানো সম্ভব হতো। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে যদি আইন, যে বিদ্যমান আইনগুলো আছে সেই আইনগুলো যদি ঠিকমতো বিচারে গিয়ে ঠিকমতো যদি আইনগুলো মামলার রায়ের পরে যদি বাস্তবায়ন করা হতো, মানে যে যেটা করছে তার সেই অনুযায়ী যদি যে বিদ্যমান আইন রয়েছে যেটি আপনি বলছিলেন সেটি যদি সঠিকভাবে বাস্তবায়ন হতো তাহলেও কিন্তু এত ধরনের অনিয়ম থাকার কথা না। মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি হওয়ার কথা যে না, আমি যে অন্যায়টা করছি সেই অন্যায়টা করার পরেই এর ভিতরে যে মামলা হবে সেই মামলার অধীনে আমার যে রায় হবে, আমি শাস্তি পাই তাহলে আমার জন্য বেশ বড় ধরনের সংকটই অপেক্ষা করছে। মানুষ হয়তো সেটা ভাবছে না, এক পক্ষ ভাবছে আমি বিচার পাবো, এক পক্ষ ভাবছে যে হয়তো খুব বেশি হবে না। এইখানটাই হচ্ছে আমার কথা। এই ক্ষেত্রে কি মানে সাইকোলজিক্যালি কোনো দরকার বলে মনে করেন? আমি মনে করি এই সংস্কার কমিশন যদি যে সুপারিশটা করছে সেখানে হচ্ছে মূল কথা শুরুর দিকে আবার যেতে হয়। যদি বিচার বিভাগ তার সমস্ত ন্যায় বিচার নিশ্চিতের যে জায়গাটা আছে সেটা যদি নিশ্চিত করে, ন্যায় বিচার একেবারে ন্যায়, যে হামলার শিকার সেই ন্যায় বিচার পাবে, যে হামলা করলো তার সঠিক শাস্তির বিধান তৈরি হবে, এইটা যদি হয় তখন আপনার বিচার বিভাগের এই জায়গাটাই তো আমাদের চাওয়া। মানে আমরা যারা স্বাভাবিক সেন্সে চিন্তা করি যে অন্যায়কারী অন্যায় শাস্তি পাবে, অন্যায়ের যে শিকার হবে সে তার ন্যায্যতা ফিরে পাবে, এই জায়গাটা যখন সঠিকভাবে নিশ্চিত হবে তখনই আসলে আমাদের এই সংস্কার কমিশন যে সুপারিশ করলো সেই সুপারিশ বাস্তবায়নের পরে আমরা এই জায়গাটা বুঝতে পারবো যে না, হ্যাঁ, যে সংস্কার কমিশন যে সুপারিশ করেছে তার জন্য সেটা বাস্তবায়ন হয়েছে, ওই সময়টা গিয়ে বুঝতে পারবো। আপনি যেটা বলছিলেন যে পদ সৃষ্টি করে সহকারী জজ বা নিয়োগ দেওয়ার সংস্কার প্রস্তাব করেছে, এটাতে আপনি কতটা মানে সুফল হবে এটাই তো আপনার চাওয়ার জায়গাটা ছিল। হ্যাঁ, পদ সৃষ্টি করা হোক কিংবা বিচার বিভাগকে আরও বেশি শক্তিশালী করা হোক, যত যাই করা হোক, মূল জায়গাটাই হচ্ছে শক্তিশালী করার পরে সেটা বাস্তবায়নের জায়গাটা, যেটি আপনি বলছেন। বিচার বিভাগ যেন মানুষের ন্যায় বিচার চাওয়ার যে অধিকার, ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করবে। সেখানে কোন পক্ষ কোন বিপক্ষ, কে রাজনৈতিক দল, কে সরকার না, কে খুবই মানে কার অবস্থানগত প্রেক্ষাপটে বিচার হবে, বিচার নিরপেক্ষভাবে হবে, সেইটা যখন হবে তখনই আমরা বুঝতে পারবো যে না, সংস্কারগুলো হচ্ছে, মানুষ তার ন্যায় বিচার পাচ্ছে, এটাই আমাদের চাওয়ার জায়গা ছিল, এটাই হয়েছে। সেখানে যে ধরনের প্রস্তাবগুলোই আসুক সেই প্রস্তাবগুলোকে আমার কাছে মনে হয় আপনি যে প্রশ্নগুলো করলেন বা আমি যতটুকু এই তাদের প্রতিবেদনে সুপারিশগুলো যেভাবে দেখছিলাম, সুপারিশগুলো খুবই সময় উপযোগী এবং সেটা কাম্য। মূল কথা হচ্ছে এখানে আচ্ছা একটা বিষয়, আর আপনি ধরুন রাজনৈতিক দলেরও তো এখানে এক ধরনের, আপনি বলছিলেন যে বিচার বিভাগে এই সংস্কারগুলো যে সময় সমস্যা হচ্ছে, সময়ের জন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্যটা একটা বিষয়। প্রধান উপদেষ্টা যেটা বলছিলেন পরশুর একটা প্রোগ্রামে, যে তিনি যে সংস্কার সুপারিশগুলো আসলো আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, যে রাজনৈতিক দলগুলো তারা একটাকে হ্যাঁ বলবে, হ্যাঁ আমি এই সংস্কার চাই, হ্যাঁ বলবে আমি সংস্কার চাই না, না বলবে, সেটা
টাঙিয়ে দেওয়া হবে, জনগণ দেখতে পারবে যে হ্যাঁ এই সংস্কার রাজনৈতিক দল চায়, এই সংস্কার রাজনৈতিক দল চায় না। তো রাজনৈতিক দলগুলো যদি এই সংস্কারগুলো না চায়, যেগুলো যৌক্তিক, যেগুলো জন আকাঙ্ক্ষাপূর্ণ সংস্কার প্রস্তাব, সেগুলো যদি রাজনৈতিক দল না চায়, তারা কি বলতে পারবে যে না আমি চাই না, এই সংস্কারটা আমি চাই না? তারা কি ভেটো দিতে পারবে? যদি এরকম সিস্টেম করা হয় তারা ভেটো দিতে পারবে না। অবশ্যই রাজনৈতিক দলগুলো সংস্কারের ক্ষেত্রে সেটা চাইবে। কিন্তু আমার কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এই সংস্কারগুলো শেষ করতে কী ধরনের জটিলতায় পড়বে, কতটা সময় পাবে, সেই সময়টা নিয়ে এক ধরনের চিন্তা থাকতে পারে। তবে যদি সংস্কার করার মতো অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে থাকে, সংস্কার যদি হয়, তাহলে অবশ্যই জনগণ তাদের ন্যায় বিচার পাবে। সংস্কার কমিশনের এই প্রস্তাবগুলো ভালো হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরাও প্রত্যাশা করি বিচার বিভাগ স্বাধীন, নিরপেক্ষ এবং কার্যকর ভূমিকা পালন করবে। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।